কলকাতা শহরের আলো নিয়ে ইতিহাসের পাতায় যতটা আলোচনা পাওয়া যায়, অন্ধকার নিয়ে বোধহয় ঠিক ততটা আলোচনা পাওয়া যায় না। আমরা ভাবি আজকালকার দিনে শহরে অপরাধ বেড়েছে, অথচ 200 বছর আগেও এই শহরে ঘটেছিল এমন হত্যাকাণ্ড যা গোটা শহরকে শিহরিত করেছিল। আজকের এপিসোড আমরা সাজিয়েছি বিখ্যাত ডিটেকটিভ আর রেইডের অভিজ্ঞতার পাতা থেকে আনা একটা তদন্তের গল্প দিয়ে। সঙ্গে থাকুন। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আমরা আসি প্রত্যেক সপ্তাহে শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি। এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন। প্রায় 150 বছর আগের কলকাতা বললেই আমাদের চোখের সামনে নবজাগরণের বাংলা ভেসে ওঠে, বা হয়তো আলোচনায় আসে সিপাহী বিদ্রোহের খণ্ডচিত্র। অথচ তখনও শহর কলকাতায় ছিল চুরি, ঠকবাজি, খুনের মতো একাধিক সামাজিক অপরাধ। আর রেইড কাজ করেছিলেন কলকাতার ডিটেকটিভ ডিপার্টমেন্টে। যুবরাজ সপ্তম এডওয়ার্ড যখন কলকাতায় এসেছিলেন, তখন এই রিড সাহেব ছিলেন তার দেহরক্ষী। আরও পরে শহর কলকাতার অপরাধ জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন এভরি ম্যান হিজ ওন ডিটেকটিভ বইটি। আজ থাকছে সেই বইয়ে দ্য ক্যাথিড্রাল মার্ডার শীর্ষক লেখাটির সংক্ষিপ্ত কাহিনীসার। সময়টা 1764 সালের 7ই সেপ্টেম্বর। এক সন্ধেবেলায় যমুনা দাসী এলেন বামুন বস্তি পাড়ায়। জানালেন কালভিনের বস্তিতে তার বাড়ি। সেখানে একটা ঘরে ভাড়াটে থাকে, 2 জন পুরুষ, 1 জন মহিলা। গত 4 দিন ধরে নাকি তাদের ঘরের দরজা বন্ধ রয়েছে। একটু আগে তিনি বাইরের দরজার নিচ দিয়ে রক্তের মতো কিছু গড়িয়ে পড়তে দেখেছেন। একে সেখানে কেউ নেই, তার উপরে এই কাণ্ড। সন্দেহ হওয়ায় তিনি থানায় জানাতে এসেছেন। শুরুটা শুনেই কেসটা কিন্তু বেশ অদ্ভুত ধরনের মনে হচ্ছে, বলুন। সাধারণত খুন হয় হঠকারিতায় বা সাময়িক উত্তেজনায়, আবার লুটপাট কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরেও হয়। এখন প্রথম ধরনের খুনিরা জাত খুনি না হওয়ায় হয় ধরা পড়ে যায়, নয়তো অনুতপ্ত হয়ে নিজেরাই ধরা দেয়। দ্বিতীয় ক্ষেত্রে লুটের মাল সমেত ধরা পড়লে অন্য কথা, না হলে খুনির মনে তেমন অনুতাপ থাকে না। আর 3 নম্বর ক্ষেত্রে খুনি সব থেকে বেশি চালাক হয়, তাই সেক্ষেত্রে তাকে খুঁজে বের করা সব থেকে কঠিন। আজ আপনাদের শোনাচ্ছি এই তৃতীয় ধরনের খুনের গল্প। এখানে মৃতা একজন যুবতী। তাকে নবীন আর কৈলাস নামের 2 দেশীয় খ্রিস্টান ফুসলিয়ে এনে দুজনের সঙ্গেই সহবাসে বাধ্য করেছিল। প্রায় 4 মাস যাবৎ ওরা কালভিন বস্তির ওই বাড়িতেই ছিল। এমন সময় কৈলাসের বোন কৈলাসকে কলকাতায় দেখতে আসে। নবীন তার প্রেমে পড়ে তাকে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি রাজি হয়। মেয়ের বাবাও সম্মতি দেন। কিন্তু জটিলতা শুরু হলো এরপর থেকেই। কৈলাস নবীনের শালা হতে চলেছে, কাজেই ওই রক্ষিতা মেয়েটাকে বিদায় করতেই হবে। কিন্তু কিভাবে? নবীন তাকে কিছু টাকা দিয়ে অন্যত্র পাঠিয়ে দেবে ঠিক করলো, কিন্তু মেয়েটি নবীনকে ভালোবেসে ফেলায় কিছুতেই ছেড়ে যেতে চাইল না। মেয়েটি রীতিমতো ভয় দেখায় যে নবীনের জন্যই সে তার জাত খুইয়ে সহবাসে বাধ্য হয়েছে। এখন তাকে জোর করে তাড়াতে চাইলে সে পাদ্রির কাছে নবীনের নামে নালিশ করবে। এসব শুনে নবীন ভয় পেল। বুঝলো এসব জানাজানি হলে সে চাকরি তো খোয়াবেই, সাথে বিয়েটাও ভেস্তে যাবে। প্রাথমিকভাবে এই তাহলে খুনের মোটিভ। এদিকে বাড়িওয়ালির মুখে সব শুনে ডিটেকটিভ আর রেইডের টিম ঘটনাস্থলে গিয়ে হাজির হলেন। দেখা গেল দরজার উপর আর নিচে দুদিকেই শিকল এঁটে তালাবন্ধ করা। চৌকাঠের নিচে যেটুকু ফাঁক ছিল তাই দিয়েই সম্ভবত রক্ত বেরিয়ে এসেছে। প্রতিবেশী এক বাড়ি থেকে কুড়ুল এনে দরজা ভাঙা হলো। রাত তখন 8টা। সহকারীর কাছ থেকে লণ্ঠন নিয়ে ডিটেকটিভ রেইড একাই ঘরে ঢুকলেন।
ভিতরের দরজার কাছেই একটা বাক্স। বাক্সটা বেশ চেপে বন্ধ করা, ঢাকনাটা উঁচু হয়ে আছে, একটা অংশ কবজা থেকে খুলে এসেছে। ওই বাক্সটা থেকেই রক্ত বেরিয়েছে এমন সন্দেহ হতে ডিটেকটিভ শিকলটা খুলে ডালাটা তুলতেই আপনা থেকেই কবজা খুলে পড়ল। পাওয়া গেল এক যুবতীর মৃতদেহ। চাপ সরিয়ে নেওয়াতে যেন তা ফুলে ফেঁপে আরো বিভৎস হয়ে উঠল। ডিটেকটিভ নিঃশব্দে ঘর থেকে বেরোতেই জমায়েতের প্রশ্নের মুখে পড়লেন। তবে খুনের কথাটা তিনি গোপন করে অন্য অজুহাত দিলেন, ফলে ভিড় পাতলা হলো। এদিকে বাড়িওয়ালিকে জিজ্ঞাসাবাদ চলল। কথা বলে জানা গেল প্রায় 4 মাস আগে কৈলাস, নবীন আর মনোমোহিনী ভাড়ায় এসেছিল। ছেলে দুজন ক্যাথিড্রালে চাকরি করত, মেয়েটা নবীনের স্ত্রীর পরিচয়ে থাকত। দুজনের সঙ্গেই সদ্ভাব থাকলেও নবীনের প্রতি মনোমোহিনীর দুর্বলতা বেশি ছিল। সপ্তাহখানেক আগে তাকে কান্নাকাটি করতে দেখে যমুনা দাসী কারণ জানতে চাইল। তখন সে বলেছিল নবীন নাকি তাকে তাড়াতে চাইছে। মেয়েটিকে শেষ দেখা গিয়েছিল 3 4 আগে এক সন্ধেবেলায় দোরগোড়ায় বসে ভাত খেতে। তখন নবীন আর কৈলাসও ঘরেই ছিল। পরদিন সকালে অফিস বেরোনোর সময়ও ওদের সঙ্গে দেখা হয়েছিল যমুনা দাসীর। জানা যায় খালি হাতেই বেরোচ্ছিল তারা। নবীন তখন বলেছিল কদিন বাড়ি থাকবে না, ঘর তালা বন্ধ করে যাচ্ছে, একটু যেন খেয়াল রাখে। মনোমোহিনীকে না দেখে তার কথা জানতে চাইলে নবীন জানায় সে নাকি ভবানীপুরে তার মাসির বাড়ি গেছে, ওখানেই থাকবে কিছুদিন। কথোপকথনের সময় কৈলাস ফুটপাথে দাঁড়িয়ে নবীনের জন্য অপেক্ষা করছিল। দুজনেরই পরনে ছিল সাদা চাপকান। আগের দিন সন্ধেবেলায় তাদের পোশাক আশাক কেমন ছিল জানতে চাইলে যমুনা দাসী জানায় নবীনের গায়ে ছিল একটা ম্যাজেন্টা রঙের ফ্লানেলের কোট আর কৈলাসের গায়ে নীল রঙের। দুজনেই সাদা চাপকান পরেছিল, কারণ তখন গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছিল। বস্তিতে জল জমে বলে পরদিন সকালে জুতো না পরে তারা হাতে ঝুলিয়ে রেখেছিল। এক্ষেত্রে বলে দিই, যে ফ্লানেলের কোটের কথা বলা হয়েছে তা ওই ঘরে মৃতদেহের কাছেই পড়েছিল। ম্যাজেন্টা রঙের জামাটায় রক্তের দাগ ছিল। দুজনেই জামাখানা নিজেদের বলেই স্বীকার করেছিল, কিন্তু প্রমাণিত হয়েছিল তাদের সে কথা মিথ্যে। এরপর ডিটেকটিভ রিড বেশ কিছু প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তথ্য বের করতে লাগলেন। হরি সিং নামক একজন প্রতিবেশীকে জিজ্ঞাসা করা হলো ঘটনার দিন রাতে কোনো আওয়াজ বা চিৎকার চেঁচামেচি তিনি শুনেছেন কিনা। লোকটি বলে ক্লান্ত থাকায় তেমন খেয়াল না করলেও তার স্ত্রী নাকি বেশ কিছু শব্দ শুনেছেন, কিন্তু তা নেহাত সাধারণ ঝগড়া বা চিৎকারের আওয়াজ নয়। মানুষের গলা টিপে ধরলে যেমন লাগে, চেঁচাতে চাইছে অথচ যেন পারছে না, তেমন শব্দ। দরজা ধাক্কার শব্দ, কয়েকজন মানুষের কথার অস্পষ্ট আওয়াজ। আরও বিস্তারিত জানার জন্য ডিটেকটিভ রিড হরি সিংয়ের স্ত্রীর সঙ্গেও কথা বলেন। এরপর সাক্ষীদের আর প্রতিবেশীদের আসল সত্যি জানানো হলো, অঙ্গীকার করানো হলো পরে নতুন কিছু সামনে এলেও তারা যেন নিজেদের সাক্ষ্য ভুলে না যায়। কিন্তু মৃতদেহ শনাক্ত করতে ঘরে ঢুকে অমন বিকৃত লাশ দেখে তারা শনাক্তকরণ তো দূর, উল্টে অসুস্থ হয়ে পড়লেন। কোনো ক্রমে তাদের বাইরে আনা হলো। ওদিকে ডিটেকটিভ তদন্তের প্রথম দিকেই বুদ্ধি করে তার এক নিম্নপদস্থ অফিসারকে সাদা পোশাকে ক্যাথিড্রাল পাঠিয়ে দিয়েছিল নবীন আর কৈলাসকে গ্রেফতার করতে, অথবা না ডাকা পর্যন্ত সেইখানে আটকে রাখতে। সাক্ষ্য নেওয়া হয়ে গেলে একজন লোক পাঠানো হলো ক্যাথিড্রালে তাদেরকে নিয়ে আসতে। লোকটি কিছুক্ষণ পরে ফিরে এলো শুধু নবীনকে নিয়ে। কৈলাসকে কোথাও খুঁজে পাওয়া গেল না। জিজ্ঞাসাবাদের পর নবীনকে মনোমোহিনীকে ইচ্ছাকৃত খুনের অপরাধে অভিযুক্ত করা হলো। সে কিছু বলতে চায় কিনা জানতে চাওয়া হলো, তবে যেন সত্যি কথা বলে, নয়তো ফল হিতে বিপরীত হবে। নবীন বলল মনোমোহিনী নাকি তার কেউ ছিল না, সে কৈলাসের রক্ষিতা, আর খুনেরও সে কিচ্ছু জানে না। নবীনকে লাশ শনাক্ত করতে বললে বাক্সটার দিকে না তাকিয়েই সে বলে দিল ওটা মনোমোহিনীরই মৃতদেহ, তবে এর থেকে বেশি আর কিচ্ছু বলতে পারল না। গ্রেফতারের পর তাকে পরীক্ষা করে দেখা গেল বাঁ কানটায় একটা মোটা আঁচড়ের দাগ, কানের পাশের একটা জায়গা থেকে এক গোছা চুল ওপড়ানো। জানা গেল
ক্যাথেড্রালের কম্পাউন্ডে তার দেশের একজনের সঙ্গে কুস্তি লড়তে গিয়েই নাকি এইসব হয়েছে। প্রতিদ্বন্দ্বী তার চুল মুঠো করে ধরেছিল তাকে কাবু করার জন্য, তখন নবীন সুরকির উপর পড়ে যায়, এ তারই চিহ্ন। তবে ডিটেকটিভ রিড নবীনের কথা বিশ্বাস করতে পারলেন না। আন্দাজ করলেন খুনের সময় ধস্তাধস্তিতে এমনটা ঘটা অসম্ভব নয়। তাই তিনি নিজে লাশ পরীক্ষা করলেন। দেখলেন মৃতদেহের ডান হাতের মুঠোয় তখনও একগোছা চুল ধরা রয়েছে। চুলের রং আর ধরন নবীনের চুলের মতোই। ডিটেকটিভ দুয়ে দুয়ে 4 করে ফেললেন। মেয়েটি খুন হওয়ার সময় চিত হয়ে শুয়েছিল আর নবীন তার উপর ঝুঁকে পড়ে তার গলা টিপে ধরেছিল। তাই মেয়েটি ডান হাতে নবীনের বাঁ দিকের চুলের গোছা ধরতে পেরেছিল। আর নবীনের বাঁ কানে যে মোটা আঁচড়ের দাগ রয়েছে তাও তার মানে এই ধস্তাধস্তির জন্য। পুলিশ সার্জন লাশটা পরীক্ষা করলেন। ডিটেকটিভ চুলের স্যাম্পেলটা ভালো করে ধুয়ে কাগজে সযত্নে জড়িয়ে রাখলেন ভবিষ্যতের জন্য। নবীনের কাছে একটা চাবি পাওয়া গেল। চাবিটি মৃতার ঘরের একটি তালায় লাগে। নবীন বলল ওটা নাকি ক্যাথেড্রালের এক দরজার চাবি। পরে অবশ্য দেখা গেল কথাটা ঠিক, কিন্তু ক্যাথেড্রালের গুদামের আসল চাবিটা কেমন করে এলো? প্রশ্ন করলে নবীন জানায় ওই ঘরে তার সঙ্গে কৈলাসও থাকতো, সেই হয়তো ফেলেছে। এ বিষয়ে সে কিছুই জানে না। মনোমোহিনীর কাছেও কৈলাসে শেষ গিয়েছিল। ক্যাথেড্রালের রক্ষকের কাছ থেকে আরও কিছু মূল্যবান তথ্য পাওয়া গেল। যেদিন খুন হয়েছে সেই রাতে কৈলাস আর নবীন দুজনেই ছুটিতে ছিল। কিন্তু সাধারণত এমনটা হয় না। দুজনে পালা করে ক্যাথেড্রালে থাকে আর রক্ষক তাদের পাহারা দেয়। নবীনের কথা অনুযায়ী সে রাতে ছুটি নিয়ে কৈলাস নবীনের সঙ্গে বেরিয়ে যায়। তারপর থেকে তাকে আর দেখা যায়নি। এরপর রবিবার দিন গির্জার ঘণ্টা বাজাতে সে সাহায্য করেছিল। তার নাকি ক্যাথেড্রালের গেট বন্ধ করতে গিয়ে হাতে আঘাত লাগে, তাই দুদিন কাজ করতে পারেনি। ক্যাথেড্রালের রক্ষক এ কথা বিশ্বাস করে নেওয়ায় আর কথা ওঠে না। সেই রাত্রেই সে আবার নিরুদ্দেশ হয়। পুলিশ আন্দাজ করে কৈলাস সল্টলেকের কাকার বাড়িতে উঠেছে। সেই মতো মাঝরাতে কয়েকজন পুলিশ ছদ্মবেশে সে বাড়ি ঘিরে ফেলল। তাকে গ্রেফতার করে যখন জানানো হলো তার বিরুদ্ধে মনোমোহিনীকে খুনে নবীনকে সাহায্য করার অভিযোগ উঠেছে, তখন সে সোজাসুজি অস্বীকার করল। জানালো মেয়েটি নাকি নবীনের রক্ষিতা ছিল। সে মাঝে সাঝে যেত বটে, তবে গত 1 মাসে একবারও যায়নি। আর খুনের ব্যাপারেও সে কিছুই জানে না। কৈলাসের ডান হাতের 3টে আঙুলে ব্যান্ডেজ ছিল। তাকে ব্যান্ডেজ খুলতে বলায় দেখা গেল আঙুলগুলোর পেছনের দিকের ছাল উঠে গেছে। কারণ জিজ্ঞাসা করলে সে গির্জার রক্ষকের কাছে সেদিন যা বলেছিল তাই বলল। ডিটেকটিভ তাকে ক্যাথেড্রালের সেদিনের ঘটনার পুনরাবৃত্তি করে দেখাতে বলল। সে দেখালো, কিন্তু ওভাবে আঘাত লাগলে আঙুলের সামান্য কালশিটে অবধি পড়তে পারে, ছাল উঠতে পারে না। ডিটেকটিভ আন্দাজ করছিলেন ওই আঘাত খুনের সঙ্গে জড়িত। ঘটনাস্থলে গিয়ে দেখলেন লাশ সরিয়ে নিলেও খালি বাক্সটি ওখানেই পড়েছিল। ডালাটা যে লোহার পাত দিয়ে চারিদিকে মোড়া ছিল, তার ডালা বন্ধ করলে বাক্সের গায়ে 1 ইঞ্চি মতো নেমে যায়। লাশ বের করার সময় দেখা গেছিল সেটা চেপে বাক্সের ভেতরে গোঁজা ছিল। কাজেই ওই কর্ম করতে গিয়েই কি কৈলাসের হাতের অমনহাল হলো? একটু খুঁজতেই ডালার গায়ে ছেঁড়া চামড়ার টুকরো লেগে থাকতে দেখা গেল। ব্যাস, হিসেব মিলে গেল। কি এখন বেশ অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে গিজগিজ করছে তো? জট খুলছি এক এক করে। প্রথম খটকা, ক্যাথেড্রাল থেকে কৈলাস নিরুদ্দেশ হয়েছিল, কিন্তু নবীন কেন হয়নি? পেছনের কারণ জানা যায় আরও তদন্তের পর। নবীনের নামে বেশ কিছু সম্পত্তি ছিল, কিন্তু কৈলাস ছিল নিঃস্ব। কাজেই কৈলাস একদিকে পালিয়ে গিয়ে নিজের ঘাড়ে সব সন্দেহ নিয়ে নবীনকে বাঁচাবে, বদলে নবীন তাকে একটা মোটা অঙ্কের টাকা দেবে। এমনই ছিল প্ল্যান। এর পরের প্রশ্ন হচ্ছে, লাশটা বাক্সের মধ্যে রাখা হলো কেন? এক্ষেত্রে আন্দাজ করা যায় প্রাথমিকভাবে হয়তো পরিকল্পনা ছিল বাক্সবন্দি করে লাশটা নদী কিংবা পুকুরে ফেলে দেবে, কিন্তু সময়ের অভাবে আর ধরা পড়ে যাবার ভয়ে ওভাবেই রেখে পালিয়েছে।
তদন্ত শেষ করে কেসটি যথাযথভাবে দক্ষিণ বিভাগের ম্যাজিস্ট্রেটের এজলাসে দেওয়া হলো। নবীন আর কৈলাস খুনের দায়ে গ্রেফতার হলো। পরবর্তী হাইকোর্টের অধিবেশনে বিচার আরম্ভ হলো। হরি সিং সাক্ষ্য দেবার সময় যেমন বলেছিল তার স্ত্রী গলা টিপে ধরলে যেমন অদ্ভুত শব্দ হয় তা শুনতে পেয়েছিল, মেয়েটির পোস্টমর্টেম রিপোর্টেও তেমনটাই পাওয়া যায়। এছাড়া পুলিশ সার্জন ডাক্তার উড রবের সাক্ষ্য অনুযায়ী মনোমোহিনীকে শ্বাসরোধ করে খুনের পর ছোট্ট একটা বাক্সে তার শরীরটাকে প্রায় চেপে তালগোল পাকিয়ে লুকিয়ে রাখা হয়। মৃতার নাক, কান আর মুখ থেকে বেরোনো রক্তই সেদিন দরজার বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। লাশটি প্রায় বিকৃত, পচা গলা অবস্থায় পাওয়া গেছিল। তার গলায় পাওয়া দড়ির চিহ্নই সব থেকে জোরালো প্রমাণ যে খুন করে শ্বাসরোধ করা হয়েছে। পরে ঘর থেকে সেই দড়িও উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত বিচারক আর স্পেশাল জুরির সহায়তায় কৈলাস আর নবীন দুজনেই দোষী প্রমাণিত হয়। 1828 সালের 12ই ডিসেম্বর সকালে তাদের বড় জেলের সামনে ফাঁসি হয়। তাহলে কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম আরও পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল কাহিনীস্কোপ। লিংক থাকলো ডেসক্রিপশনে। আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনীস্কোপ। আজকের পর্ব পাঠে ছিলাম আমি সৌম্য, স্ক্রিপ্ট রাকা, পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন সুশ্রিক, কভার রৌনক, ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।